আজকে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আমাদের সংখ্যা এসে দাঁড়িয়েছে 30% নিচে, 46% ছিল স্বাধীনতার সময়। তাই তার চলে যাবার এতদিন পর যখন সেনেট হলে তার স্মরণ মনন চিন্তন অধ্যয়ন এবং শ্রদ্ধা নিবেদন হচ্ছে, আমি অনুরোধ রাখবো এবং এটা নিয়ে অনুরোধের থেকেও আমরা খুব যুক্তভাবে কাজ করবো। শুভদীপকে বলছি, শ্যামাবাবুর সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিল ছিল, সে সিল কলকাতা বিশ্ববিদ্যালয় তার 125 বছর পূর্তিতে প্রত্যাবর্তন করবেই। আমরা এখান থেকে মরবো না, আমরা ছাড়বো না। কেন শ্যামাবাবুর সিল চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির নামে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয় স্থাপন হবে, আমার কথা চলছে। জমি দেখা হয়েছে, ভিজিট হয়েছে, কেউ সাহায্য করে করবে, না করে নিধি সংগ্রহ করে আমরাও করব, কিন্তু হবেই। এই মানস চক্ষে এই জন্মে শ্যামাবাবুর নামে বিশ্ববিদ্যালয় দেখে যাব। আর শুভদীপকে তখন বিদ্যাসাগর থেকে তুলে উঠে নিয়ে আমাদের গোটা চেষ্টা তাকে ভুলিয়ে দেওয়া, গুলিয়ে দেওয়া, মিলিয়ে দেওয়া। কেন? শুধুমাত্র তার রাজনৈতিক দর্শনের প্রতি বিরাগ আছে, তাই জন্য তাকে বিদ্বেষপূর্ণ বলে প্রচার করতে হবে। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন কারোর প্রতি কোনো বিরাগ নেই, কিন্তু ভারতের প্রতি যার বিরাগ আছে তার প্রতি কোনো অনুরাগ নেই। যদি কোনো হিন্দুও ভারতের প্রতি বিরাগ থাকে, তার প্রতি আমাদের কোনো অনুরাগ ছিল না, নেই, থাকবে না। তার পদবী ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, ঘোষ, বোস, মিত্র, সেনগুপ্ত, দাশগুপ্ত, যাই হোক, হাঁড়ি কাঠিয়েই কাটিয়েছেন। হরিপদ ভারতীর বক্তৃতা মুগ্ধ হয়ে বিধানচন্দ্র রায় বলেছিলেন যে তুমি এদিকে চলে এসো, তোমাকে দরকার। হরিপদ ভারতী প্রণাম করে বলেছিলেন আপনি যেদিকে আছি সেদিকেই যেন থাকতে পারি, আশীর্বাদ করবেন। শ্যামাপ্রসাদ মুখার্জি যেদিন পদত্যাগ করতে চেয়েছিলেন, নেহেরু তাকে অনেকবার বুঝিয়েছিল যে তুমি ছেড়ে যেও না, কারণ তার নামটা প্রস্তাব করেছিল মন্ত্রিসভায় স্বয়ং মহাত্মা গান্ধী। আমার গান্ধীজির প্রতি কোনো বিরাগ নেই, রাদার অনুরাগ আছে। কারণ যেদিন সম্পূর্ণ বঙ্গকে ভারতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলেছিল, যারা করেছিলেন আমি নাম করছি না, আপনারা জানেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে আর নাম করতে হওয়ার দরকার নেই। গান্ধীজি সেদিন দৃঢ়ভাবে বলেছিলেন যে ভারত এবং পাকিস্তানের বাইরে কোনো তৃতীয় দেশ হবে না। কারণ শ্যামাবাবুরা চাইছিলেন অখণ্ড বঙ্গ পশ্চিমবঙ্গে থাকে, আর বঙ্গ মুসলমান গরিষ্ঠ প্রদেশ ছিল। দেশভাগের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলায় মুসলমান গরিষ্ঠ প্রদেশ পাকিস্তানে যাবে, হিন্দু গরিষ্ঠ প্রদেশ ভারতে আসবে, রাজন্যবর্গ স্থির করবে তারা কোথায় যাবে, এবং সমস্ত হিন্দু রাজন্যবর্গ ঠিক করেনি তারা ভারতে আসবে। অমরকোটে পাকিস্তানে তারা যাওয়া হতো না, তার কর্তা হিন্দুই ছিলেন, তার জনসংখ্যার অধিকাংশও হিন্দু ছিলেন। তারা পাকিস্তানে গেছেন স্বার্থে, এবং সেখানে জনসংখ্যা হিন্দুর কমে প্রায় 50-এর কাছাকাছি নেমে এসছে। তিনি যে প্রিন্সিপ্যালিটিটার অধিকর্তা ছিলেন। শ্যামাপ্রসাদ রিলিজিও কালচারাল ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে দাঁড়াচ্ছিল। তাকে যারা ফ্যাসিস্ট বলে তারা এখানেই ভুল করে। তিনি যে জনগোষ্ঠীর পক্ষে মুখ খুলেছিলেন তারা সংখ্যা গুরু ছিল না, সংখ্যা লঘু ছিল।
আজকে সারা পৃথিবীতে বাংলায় যারা কথা বলেন তাদের জনসংখ্যা প্রায় 25 কোটি। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যদি যোগ করেন তাই, তার মধ্যে হিন্দু জনসংখ্যা কত? পশ্চিমবঙ্গে 6 কোটি, পূর্ববঙ্গে 1.5 কোটি, ভূভারত বিশ্ব ব্রহ্মাণ্ডে 50 লক্ষ, 8 কোটি। 25 লক্ষের মধ্যে 8 কোটি কত শতাংশ হয় হিসাব করুন। বঙ্কিমচন্দ্র যেদিন তার লেখায় বলছে 1880 কাছাকাছি সময় যে বঙ্গদেশে হিন্দু মুসলমান সমানে সমানে যায় এবং হিন্দু বাঙালিকে সতর্ক করছে, হিন্দু বাঙালি সতর্ক হয়নি। সতর্ক হয়নি বলে আপনার 1946-এ সে সংখ্যালঘু হয়েছে। তখন তার জনসংখ্যা, হিন্দু বৌদ্ধ জনসংখ্যা মিলিয়েছিল 46%। সে অখণ্ড বঙ্গের 33% জমি পেয়েছিল। আর পূর্ববঙ্গে হিন্দু জনসংখ্যা 28 থেকে কমে 8 হলো, পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 80 থেকে কমে 70-এর নিচে নেমে গেল। ওপার থেকে প্রায় একটা দেশ উঠে চলে এলো, 28 থেকে কমে যখন 8 হলো। আজকে হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে যারা আছে তার দুজনের মধ্যে একজন ঘটি, একজন বাঙালি। এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। শ্যামাপ্রসাদ কি বুঝতে পেরেছে? সেই হিন্দু বাঙালি যে যার জন্য তিনি ভিটেটুকু রেখে গিয়েছিলেন যাতে তার পালাতে পারারও একটা জায়গা থাকে, যারা পালিয়ে এলেন পূর্ববঙ্গ থেকে, যে উচ্চবর্ণের হিন্দুরা পালিয়ে এসে এখানে প্রশাসন এবং শিক্ষা জগতের মাথায় বসলেন, তারাই সবচেয়ে বেশি তার বিরোধিতা করেছে। তারাই যে ইকোসিস্টেমটা তৈরি করেছে তার সম্পর্কে যত অপশব্দ ব্যবহার করেছে। বলেছেন তিনি মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়েছিলেন। যখন শ্যামা হক মন্ত্রিসভা হয়েছিল তখন ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে ছিলেন না, তার কৃষক প্রজা পার্টি ছিলেন। পরে তিনি মুসলিম লীগে জয়েন করেছিলেন। সে তো আজকে দেখছি সব রাজনৈতিক দলেই এরকম আছে, সকালে এক পক্ষ, বিকেলে আরেক পক্ষ। আজকে অনেক সময় বিতর্ক করতে গেলে শুভদীপকে বলি যে বলো না কালকে দেখবে সেই উত্তরীয় পরিবর্তন করে দিতে চলে এসছে। এই যেখানে অবস্থা, সেখানে শ্যামাপ্রসাদকে বলা হলো তিনি মুসলিম লীগের সঙ্গে। সেটাও ক্যামাফ্রেজ, হিস্ট্রি ক্যামাফ্রেজ। আশুতোষ বাবু বলছিলেন যে মুক্ত চিন্তা, খুব দুঃখের সঙ্গে বলছি, মুক্ত চিন্তা হয়েছে এক মাত্রিক, বহুমাত্রিক মুক্ত চিন্তা হয়নি। ইতিহাসে যদি বহুমাত্রিক মুক্ত চিন্তা হতো তাহলে রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, নীলকণ্ঠ শাস্ত্রী, রাখাল দাস ব্যানার্জি, নিহার রঞ্জন রায়, কাশী প্রসাদ জয়সওয়াল, হেমচন্দ্র রায় চৌধুরী, সুরেন্দ্রনাথ সেন, সবার বই লাইব্রেরি থেকে হারিয়ে যেত না। আর লাইব্রেরি ঠুসে দেওয়া হতো না একবারে আলিগড় স্কুল অফ হিস্টোরিয়ানসদের। বহুমাত্রিক মুক্ত চিন্তা হয়নি। গত 50-55 বছর বাঙালির চিন্তা জগতে যে ত্রাস হয়েছে সেটা একমাত্রিক, এবং সেটাকে বহুমাত্রিক মুক্ত চিন্তা বলে প্রচার করা হয়েছে। এটাও ক্যামাফ্রেজিং। একটা ন্যারেটিভ, একটা ভার্সন, তার মধ্যে বিভিন্ন শেডস। যেমন আমাকে সোশ্যালিজমের বিরোধিতা করতে পারা যাবে না, সোশ্যালিজমকে মানতে হবে। এবার কেউ সায়েন্টিফিক সোশ্যালিজম, কেউ ফেবিয়ান সোশ্যালিজম, কেউ ইথিওপিয়ান সোশ্যালিজম, বিভিন্ন শেডসকে নিয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনা হয়নি তো সেরকম ভাবে গান্ধিয়ান সোশ্যালিজম নিয়ে, আলোচনা হয়নি তো স্বামী বিবেকানন্দের বৈদান্তিক সোশ্যালিজম নিয়ে, আলোচনা হয়নি তো উপনিষদে আছে তেইন তক্তেইন ভুঞ্জিতা মা প্রিয়া কাশ্য সাধনাম, সেখানে ত্যাগের মধ্যে ভোগ। যদি ত্যাগের মধ্যে ভোগ করা যায়, সেই ত্যাগের মধ্যে ভোগের যে ব্যবস্থা, সেইখানে মার্কসের সারপ্লাস ভ্যালু থিওরি সঙ্গে মিলিয়ে ভাবা হয়নি তো। ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম পড়বো, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম পড়বো, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল জানবো, স্টেট অ্যান্ড রেভলিউশন পড়বো, উইদারিং অ্যাওয়ে অফ দ্য স্টেট পড়বো, ম্যাকিয়াভেলি পড়বো, ম্যাকিয়াভেলি সমসাময়িক শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানবো না, কার্ল মার্কস পড়বো,
কার্ল মার্ক্সের সমসাময়িক রামকৃষ্ণ এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দকে মানব না, জানবো না, কি হতে পারে? এই হতে দেওয়াও আর হবে না। ৭৯ বছর ধরে তো আপনারা এত ছাত্র তৈরি করেছেন স্বাধীনতার পরে। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কি হয়েছিল যে শ্বেতাঙ্গদের বিতরণ করে ব্রাউন সাইজরা আমরা কি করে সাহেব হতে পারবো সেখানে? তার জন্য না মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই স্বাধীনতা আন্দোলন হয়েছিল রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য। সেই রামই হারিয়ে গেলেন নতুন ভারতে। কেন হারালেন? কে হারিয়ে দিল? রাম রাজ্য তো ধর্মরাজ্য, নীতি রাজ্য, রাজনীতি রাজার নীতি থেকে নীতির রাজাতে পরিবর্তন করার রাজ্য। রাম তো জ্ঞান যোগের প্রতীক, লক্ষণ ভক্তি যোগের প্রতীক, ভরত রাজযোগের প্রতীক, শত্রুঘ্ন ভরত কর্মযোগের প্রতীক, শত্রুঘ্ন রাজযোগের প্রতীক, চতুর যোগের প্রতীক। এবং রামের যে বড় বোন ছিলেন শান্তা এবং সীতা মাতা, এনারা ভক্তি এবং শক্তির প্রতীক। কারণ এই চতুর যোগ বোঝা যাবে না ভক্তি শক্তি ছাড়া। ভারতবর্ষে ৩ রকম ভরত আছে। রামের ভরত কর্মযোগী ভরত, শকুন্তলার ভরত রাজযোগী ভরত, জড় ভরত তমযোগী ভরত। তমগুণ সম্পন্ন, রাজগুণ সম্পন্ন এবং ব্রহ্মগুণ সম্পন্ন। ভরত ব্রহ্মগুণ সম্পন্ন, শকুন্তলার ভরত রাজগুণ সম্পন্ন, জড় ভরত তমগুণ সম্পন্ন। আমরা যখন বন্দে মাতরম, যে বন্দে মাতরমকে শ্যামাপ্রসাদ এত শ্রদ্ধা করতেন, সেখানে বলি তং হি দুর্গা দশ প্রহরণা ধারিণী, মা দুর্গা ব্রহ্মগুণের প্রতীক, সিংহ রজগুণের প্রতীক, অসুর তমগুণের প্রতীক। ব্রহ্মময়ী মা রজগুণের সাহায্যে তমগুণ নাশ করছে। এটা হচ্ছে সাধনার সেই স্তর যেটাকে আমরা ডুয়ালিজম বলি। এবং সেইখান থেকে আরেকটা লাইন আছে, তং হি দুর্গা দশ প্রহরণা ধারিণী। যখন মা আর আমার মধ্যে কোনো ভেদ দর্শন হলো না, সম্পৃক্ত হয়ে গেলাম, সেই জায়গায় আপনি দ্বৈত স্তর থেকে অদ্বৈত স্তরে উঠলেন। এই অদ্বৈত স্তরে উঠলে বন্দে মাতরমকে বোঝা যাবে এবং সেটা সেই রাম রাজ্যকেও বোঝা যাবে, যে বন্দে মাতরম এবং রাম রাজ্য দুটোরই সাধক ছিলেন। ইন্ডিয়ান নলেজ সিস্টেমের তিনি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে ইন্ডিয়ান নলেজ সিস্টেম আনা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপর সেমিনার করছি। ভারতে কিছুদিন আগে উদয়দার বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলাম, খুব বড় করে 2 দিন ধরে সেমিনার হয়েছে। এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে বিশ্ববিদ্যালয়ে আনতে যুদ্ধ করতে হয়েছে সাহেবদের সঙ্গে না, ইন্ডিয়ানদের সঙ্গে। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থাকবে, কাশী প্রসাদ জয়সওয়ালের হিন্দু পলিটিক্স পড়ানো যাবে। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থাকবে, বিভূতিভূষণ দত্তের হিন্দু ম্যাথমেটিক্স পড়ানো যাবে না। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থাকবে, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় হিন্দু কেমিস্ট্রি পড়ানো যাবে না। ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট থাকবে, হিন্দু ভিউজ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস প্রফেসর বিনয় কুমার সরকারের পড়ানো যাবে না। এই মনস্তত্ত্ব কেন? তার কারণ হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল সভারেন থেকে দূরে ইন্টেলেকচুয়াল পেরিফেরি করে রাখা। এবং এই ইন্টেলেকচুয়াল পেরিফেরি রাখার জন্য একটা ইকোসিস্টেম তৈরি হলো স্বাধীনতার পর। সেই ইকোসিস্টেমটা ইন্টেলেকচুয়াল পেরিফেরি করেই ভারতবর্ষকে রাখলো, যে আমাদের এখানে ভালো ছেলেরা জিআরই ট্রাইফেল দিয়ে দেশে বিদেশে চলে যাবে, ওখানে গিয়ে রিসার্চ করবে, সেই রিসার্চের পেটেন্ট ওই ওয়েস্টার্ন ইম্পিরিয়াল ওয়ার্ল্ডের হাতে থাকবে। তারপর সেই পেটেন্ট কিনতে ভারত সরকারকে অর্থ দিয়ে কিনতে হবে, আর এইখানে হায়ার এডুকেশন সাবসিডাইজ থাকবে, সেই সাবসিডাইজ হায়ার এডুকেশন নিয়ে বাইরে চলে যাবে। অর্থাৎ আমরা ওয়েস্টার্ন ইন্টেলেকচুয়াল ইনপুটসে পেরিফেরি হিসাবে থাকবো এবং সাপ্লাই করব ইন্টেলেকচুয়াল লেবার। এইভাবে ব্যবস্থাটা করা হলো। শ্যামাপ্রসাদ চেয়েছিলেন ইন্টেলেকচুয়াল সভারেন্টি,
তাই জন্য তিনি মাতৃভাষায় পড়াশুনো শুরু করেছিলেন, নিজে ইংরেজিতে গ্র্যাজুয়েশন করে বাংলা নিয়েছিলেন মাস্টার্সে। তারই আদর্শান্বিত যে শক্তি, তাকে বলা হলো এরা মৎস্য খায় না, এরা নিরামিষ ভোজী, পশ্চিমবঙ্গে নিরামিষ চলে আসবে। আপনারা সবাই নিরামিষ খাচ্ছেন তো? শাস্ত্রে একটা শ্লোক আছে জানেন তো, ঠাকুমা বলতেন, তো যখন ঠাকুমা বৈধব্যে নিরামিষ খাচ্ছেন, আমি ঠাকুমার কাছে থাকতাম, তো ঠাকুমার সঙ্গে নিরামিষ খেতে হবে, তো ঠাকুমা বলতেন, না বাবা শোন, একটা শ্লোক আছে, কি না, ইলিশ খলিশ চৈব, ভেটকি মধুর চৈব, রোহিত মৎস্য রাজেন্দ্র, পঞ্চমৎস্য নিরাস। অর্থাৎ ইলিশ, খলিশ, আমরা ঘটিরা বলি খয়রা, ভেটকি, মাগুর এবং রুই, এই পাঁচটি মাছ যদি রসুন পেঁয়াজ ছাড়া রাখা যায় নিরামিষ। মাংস যদি প্রসাদী মাংস, বলির মাংস নিয়ে এসে রাঁধা যায় রসুন পেঁয়াজ ছাড়া, আমার ঠাকুমা আমরা যখন ছোট ছিলাম রেঁধে দিতেন, কারণ তিনি নিরামিষ খেলেও আমরা তার সঙ্গে নিরামিষ খাচ্ছি, এটা তার দুঃখ লাগতো, তো তিনি বলতেন, বাবা আমি নিরামিষ ভাবে রেঁধে দিচ্ছি। আমাদের সেই গোড়ামি সেদিনও ছিল না, শ্যামাবাবুও ছিল না। কথাটা বললাম এই জন্যই, শ্যামাবাবু প্রচুর মাছ খেতে ভালোবাসতেন আর মিষ্টি খেতে ভালোবাসতেন, নিরামিষ খেতে মোটেই পছন্দ করতেন না। হরিপদ ভারতীর কথা বলছি, এক জায়গায় খুব ভালো বক্তৃতা দিয়েছেন, বসেছেন, তো ভারতী পরিবারের সন্তান বেদান্ত নিয়ে বক্তব্য রেখেছেন, ভক্তমন্ডলী নিরামিষ খাবার দিয়েছেন, হরিপদ ভারতী এমনি এমনি করে দেখছেন, তো যিনি দিয়েছেন তিনি বলছেন, আমি কিছু চাই স্যার, কিছু বাদ পড়ে গেছে, বলছে মাছ কই? তো হরিপদ ভারতী এই কথা শুনে ভক্তমন্ডলী বলছেন, না আপনি তো বেদান্ত বললেন তাই জন্য নিরামিষ দিয়েছি, বলতে বেদান্তে তো কোথাও লেখা নেই যে নিরামিষ খেতে হবে। তাই জন্য যে কথাগুলো বলে দেওয়া হয়েছে তার সম্পর্কে, সেই কথাগুলোর মধ্যে রাজনৈতিক মিথ্যাচার দৃঢ় এবং গভীর। আপনার মহাবোধি সোসাইটির সঙ্গে তার দীর্ঘ যোগাযোগ ছিল শাহর, এবং বুদ্ধিস্ট সার্কিট নিয়ে আজকে যে ভারত সরকার এত কাজ করছে, এই বুদ্ধিস্ট সার্কিট তিনি প্রথম চিন্তন করেছিলেন। বুদ্ধিস্ট সার্কিটটা কিরকম, শুধু ভারতবর্ষের মধ্যে নয়। আসার আগে আমি আশুতোষ বাবুর ঘরে স্যারকে বলছিলাম, স্যার চায়না একটা ন্যারেটিভ তৈরি করছে যে বুদ্ধ যেহেতু নেপালে জন্মেছিলেন, নেপাল থেকে বৌদ্ধ ধর্ম সেন্ট্রাল এশিয়া হয়ে চায়নায় গেছে, চায়না থেকে ফার ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এসছে, ইন্ডিয়াকে আইসোলেট করে দাও। শ্যামাবাবু তখন বলেছিলেন, ভারতের যারা গবেষক তারা সারা পৃথিবীতে যত বৌদ্ধ মন্দির আছে তার রক্ষণে যান, বৌদ্ধ মন্দিরের গাত্রে, সংস্কৃতে এবং পালিতে যা লেখা আছে তা উদ্ধার করুন। ভারতের সংযোগ কালে বোঝা যাবে, বুদ্ধের জন্ম নেপালে হলেও কর্মভূমি ভারতবর্ষ, তিনি যা তার দর্শনের উপলব্ধি ভারতবর্ষ, এখান থেকেই তিনি তার মহানির্বাণ লাভ করেছেন। তাই বুদ্ধ মুক্ত ভারত হতে পারে না। সাইদ মুস্তাফা আলী ঐতিহ্য প্রবন্ধে একটা সুন্দর লিখছেন, বেদ উপনিষদের ঐতিহ্য ছাড়া রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পারতেন না। টিভিতে বিতর্ক করার সময় ভদ্রলোক, নাম করবো না, তার দলেরও নাম করবো না, অফস্ক্রিন অনস্ক্রিন হয়তো তিনি অনেক বেদের সমালোচনা করলেন। অফস্ক্রিনে আমি জিজ্ঞেস করলাম, আপনি পড়েছেন? বলছে না, আমার বেদকে রিগ্রেসিভ মনে হয়। সংস্কৃতে যে বেদ পড়েনি, সে না পড়ে বুঝে গেল বেদ রিগ্রেসিভ। শুধু ন্যারেটিভে আমাদের হাজার বছরের
শ্রদ্ধার চেষ্টা সে না পড়ে কয়েকটা ন্যারেটিভ পড়ে বুঝে গেল পেড্রিক্রেসি। শ্যামাবাবু ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মাধ্যমে, তখন ইন্ডিয়ান নলেজ সিস্টেম শব্দটা ছিল না, তিনি ভারতবর্ষীয় শিক্ষা পদ্ধতির কথা বলেছিলেন, যার মধ্যে দিয়ে ভারতবর্ষের ছাত্রছাত্রীকে ভারতবর্ষ সম্পর্কে জ্ঞাত করা যাবে। সেটা যদি না হয়, তার ভারতে যদি পাটা না থাকে, তার রাজনৈতিক পথ চাইব। আশুতোষ বাবু, উদয় বাবু যে সময় পড়াশোনা করেছিলেন, তাদের রাজনৈতিক পথ যাই হোক, আমি তার মধ্যে ঢুকছি না, তারা ইচ্ছে করে বিদেশেই থেকে যেতে পারতেন, দেশে ফিরলেন কেন? দেশে ফিরে যতটুকু পেয়েছেন বিদেশে পেতেন না তা না, সেখানেই ত্রিকন্যা নিয়ে পুত্র নিয়ে থেকে যেতে পারতেন, আরেকজন সেখানেই নয় সাধু সঙ্গ করতেন। এই যে হ্যাঁ ভারতবর্ষে কিছু করতে হবে, তাই তার রাজনৈতিক চিন্তা নিয়ে আমি কোনো চিন্তিত নই। একাডেমিক্সে 5 রকম রাজনৈতিক চিন্তার লোক থাকবে, এটাই একাডেমিক্সের সৌন্দর্য, এটাই একাডেমিক্সের মাধুর্য, এটাই একাডেমিক্সের বৈচিত্র্য। আমরা যেখানে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে বলতে পারবো, হ্যাঁ কিছু কিছু ব্যাপারে লেটস এগ্রি টু ডিসএগ্রি। শ্যামাপ্রসাদ সেই মুক্ত চিন্তা চেয়েছিলেন। তারপর সাইদ মুস্তাফা আলী বলছেন, শ্রীরামকৃষ্ণের ধ্যান ঐশ্বর্য ছাড়া বিবেকানন্দ বিশ্বজনকে মোহিত করতে পারতেন না। বিবেকানন্দ প্রভাবিত করেছিল স্বামী প্রণবানন্দকে। বিবেকানন্দের দ্বারা মোহিত ছিলেন আচার্য প্রণবানন্দজি, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। প্রণবানন্দজির কথা না উল্লেখ করলে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা উল্লেখ করা যায় না। রাজনীতিক জগতের লোক শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন না, তার পরিবারের কেউ তার আগে রাজনীতিক জগতের সঙ্গে যুক্ত হয়নি, তার পরেও হয়নি। উল্টে তথাগতদার বইতে আছে, এবং তথাগতদাকে আমি নিজেও জিজ্ঞেস করেছি, তথাগতদা তার শ্যামাবাবুর ছেলে মেয়েকে চেষ্টা করেছিলেন তার প্রতিষ্ঠিত দলে নিয়ে আসা, তারা প্রত্যেকে বলেছে তারা যাবে না। কেউ কেউ কিছু অভিমান করেছে, যেটা পরে তারই পরিবারের এক গবেষক আমাদের ওখানে গবেষণা করে তিনি আমায় বলেছেন যে শ্যামাবাবুর স্ত্রী আগে মারা গেছিলেন। শ্যামাবাবু চলে যাবার পর ছেলে মেয়েরা অতি অল্প বয়সে অরফ্যান হয়ে যাবে, এই অভিমানটা বাবার প্রতি তাদের আছে। এবং তাই জন্য এই অভিমানে তারা কেউ রাজনীতিতে আসে। কি দরকার ছিল শ্যামাবাবু, স্ত্রী চলে গেছে, বড় পদে আছেন, সব ছেড়ে আত্মত্যাগ করা? যারা তার সমালোচনা করে তারা কেউ এটা করেছেন? আপনি আচরি ধর্ম পরে শিখা, কেউ বড় পদ ছেড়ে বড় আমির ডাকে নিজের ছোট আমিকে শেষ করেছেন? সারা জীবন তো ছোট আমি দ্বারা আবদ্ধ হয়ে আছে, সেই জড়ায় আছে বাঁধা, ছাড়ায় যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে, মুক্তি চাহিবারে তোমার কাছে যাই, চাহিতে গেলে বড়ি লাজে, জানিয়ে তুমি মম জীবনের শ্রেয় তব এমন ধর্ম আর নাহিতে তোমার সব, তবু যা ভাঙা চোরা ঘরেতে আছে পোড়া, ফেরিয়া দিতে পারি না আজ। সবাই তো এর মধ্যে। কে সেই জায়গায় গিয়ে নিজেকে স্থির করেছে? ভামতি সূত্রে সায়ন প্রাতে দ্রহণ বুদ্ধে জড়তাম মাতে প্রসারিত কাব্যে শাস্ত্রে বুদ্ধি ভবত বাচে বাচান কীর্তি কুণ্ঠত কুণ্ঠা দয়া হইতে বিধিহর পূজ্যে মাধব দইতে জয় জয় দেবী চরাচর সারে কুচিব শোভিত মুক্তাপারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সেই সরস্বত সাধনা কোথায়? এই জন্য এডুকেশনে শ্যামাপ্রসাদ মুখার্জির ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মধ্যে তার প্রভাব, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ভারত সরকারের যে নীতি সেখানেও তার প্রভাব, এবং তৃতীয় হচ্ছে আত্মনির্ভর ভারত যে প্রজেক্ট চলেছে, শিল্পমন্ত্রী হিসাবে তিনি তার দিক নির্দেশক। আমি পন্ডিচেরিতে এক বক্তৃতা করতে গেছিলাম, সেখানে তামিল অধ্যাপক বলছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি যখন শিল্পমন্ত্রী ছিলেন তামিলনাড়ু রাজ্যে, তখন মাদ্রাস, সেখানে
মালিক এবং শ্রমিকের মধ্যে বিরোধ। এবং সেই মিটিংয়ে পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন ভেঙ্কটরামন। ভেঙ্কটরামন তার আত্মকথায় লিখছে যে শ্যামাবাবু যখন মিটিং করতে এসছেন যে কি করে মালিক এবং শ্রমিকের বিরোধ মেটাবেন, তিনি ওই শিল্প প্রতিষ্ঠানের জন্ম থেকে সমস্ত সমস্যা পড়াশোনা করে এসেছেন এবং মিটিয়েছেন। এইটাই হচ্ছে একজন গবেষক মন নিয়ে যখন কেউ আসনে বসে তখন এটাই সম্ভব। যখন দেখবেন দেশের জনগোষ্ঠী পণ্ডিত লোককে নির্বাচিত করছেন, তখন জনগোষ্ঠীরও মানসিক স্তর সে জায়গায় গেছে। যতক্ষণ সে জায়গায় সেই মানসিক স্তর যায়নি, ততক্ষণ যেটা করতে হয়, ঠাকুর বলতেন না যে যতক্ষণ কর্ম করছিস এক হাতে ধর্ম এক হাতে কর্ম, আর যখন কাজ হয়ে গেল দু হাতে ধর্ম। তো দু হাতে ধর্ম ধরার জন্য কর্মের মধ্যে দিয়েই তো ধরতে হবে, সেটা কর্মযোগ। সেই কর্মযোগ হচ্ছে আমি কর্মের আসক্তিতে নেই, কর্মের মধ্যে দিয়ে তাকে পাওয়ার তৃপ্তিতে আছি। ভরত কর্ম করেছিলেন রাজার সম্মান পাওয়ার জন্য নয়। কেউ রাজা ভরত বলে না, সবাই রাজা রাম বলে। 14 বছর তো তিনিই রাজত্ব করেছিলেন। মন্দ রাজত্ব করলে তো রামের গাড়ি গিয়ে পড়ত। শুদ্ধভাবে রাজত্ব করেছিলেন বলেই সেটা রামের ক্রেডিট হিসেবে চলে গেছে, কিন্তু তিনি সেটা দাবি করেন, সেটা তার ঈশ্বরের প্রতি সেবা ছিল। এই ভাব নিয়ে শ্যামাপ্রসাদ দেশ সেবায় নেমেছিলেন, এই ভাব নিয়ে। তিনি কোটি কোটি টাকা করে যাননি, তার পরিবারকে রক্ষা করার জন্য তিনি সাধন বাঁচিয়েও যাননি। তিনি এক আদর্শের টানে এসেছিলেন, সে আদর্শটা ধরেই তিনি প্রাণ দিয়েছেন। এবং সেই আদর্শটা হচ্ছে হিন্দুত্ব। এবার যে বলে হিন্দুত্ব আর হিন্দু ধর্ম আলাদা, সেটাও একটা একাডেমিক ডিসকোর্স। আর যারা বলে যেটা পশ্চিম ভারত থেকে এসছে সাভারকারের সঙ্গে জুড়ে দিয়ে, তাদের একটু বিনম্রতার সঙ্গে জানায় যে এই শব্দটা একজন বাঙালি প্রথম ব্যবহার করেছে। চন্দ্রনাথ বসু প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, হুগলির ছেলে। সাভারকারের চিত্রপটে আসা 30 বছর আগে তিনি হিন্দুত্ব বইটা লিখেছেন, সেটাকে আউট অফ প্রিন্ট করে দেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ সেই বইটা অধ্যয়ন করেছিলেন। একটু সেই বইটা অধ্যয়ন করে দেখবেন তো হিন্দুত্ব আর হিন্দু ধর্মের পার্থক্য আদৌ লাগে কিনা করতে করতে। আমি 2 বার করে পড়েছি, কোনো পার্থক্য খুঁজে পাবেন না। এই ডিসকোর্স গুলো অনেকগুলো তৈরি করা হয়েছে পড়াশোনার জায়গাটা খুব ফাঁকা রেখে, খুব আলগা রেখে। আলিগড় স্কুল অফ হিস্টোরিয়ানসদের অনেকে আবার এনশিয়েন্ট ইন্ডিয়া নিয়ে লিখেছেন এক বিন্দু সংস্কৃত না জেনে। তাদের লিটারেচার রিভিউ, বিবলিওগ্রাফিতে একটু উঁকি মারলেন তো, সম্পূর্ণ সেকেন্ডারি সোর্সের উপর। আর রমেশ বাবু, যদুনাথ বাবুর, নীলকণ্ঠ শাস্ত্রী রেফারেন্স গুলোয় উঁকি মারলেন তো, কিভাবে সংস্কৃতকে উল্লেখ করেছে। কাকে কুপমণ্ডল বলা হয়? যিনি ফজলুল হকের সঙ্গে মন্ত্রিসভায় গেছেন, শেষ দিন পর্যন্ত কাজী নজরুল ইসলামকে দেখেছেন। সাইদ মুস্তাফা আলী বলেছিলেন না, এদেশে মহাত্মাজি যে নেতৃত্বে হয়েছে, এদেশে বৈষ্ণব ধর্মের বিশ্বপ্রেম না থাকলে মহাত্মাজি যুদুৎসু ইংরেজকে অহিংসা পদ্ধতিতে সরিয়ে দিতে পারতেন না। গান্ধীজির গুরুত্ব অসীম। যারা গান্ধীজির সমালোচনা করেন, একটু গান্ধীজি লেখা পড়বেন না প্লিজ। পলিটিক্সে একজন সেন্ট্রালিস্টের দরকার আছে। আমাদের এত বড় দেশ, এত বৈচিত্র্যময়, এত ভাষা, এত জাতি, সেখানে একজন সেন্ট্রালিস্টের দরকার আছে যার কাছে সবাই যেতে পারবে। মহাত্মাজি সেই সেন্ট্রালিস্ট পজিশনটা
সমস্ত চাপ সত্ত্বেও রক্ষা করছিলেন। ব্রিটিশের চাপ, কংগ্রেসের নেহরুবিয়ানদের চাপ, কংগ্রেসের মধ্যে হিন্দু ক্যাম্পের চাপ, হিন্দু মহাসভার চাপ, জিনহার চাপ। অত সহজ নয়। দেশ পরাধীন, 1000 বছর এক পরাধীন জাতি, তাকে স্বাধীনতার দিকে নিয়ে যেতে হবে। তাকে খুব সমালোচনা করা হয়। ওই সমালোচনাটা বোধহয় তিনি বুক পেতে নিয়েছিলেন বলেই তিনি মহাত্মা নামটা অন্য কেউ দেননি, স্বয়ং রবীন্দ্রনাথ দিয়েছিলেন। জাতির পিতা অন্য কেউ বলেননি, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। তাদের দুজনের চেয়ে বোধহয় মহাত্মাজিকে আমরা ভালো চিনি না। মহাত্মাজিকে যিনি ইন্দ্রপতনের মতো সরিয়ে দিয়েছিলেন, তিনি মহাত্মাজিকে কতটা বুঝেছেন আমি জানি না। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই দুর্দিনে মহাত্মাজির কাছেই দৌড়ে গেছিলেন। মহাত্মাজি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং বলেছিলেন, পশ্চিমবঙ্গে যদি থাকতে চায় হিন্দু বাঙালি, তাহলে আলাদা করে ভোটাভুটি হবে। যে আলাদা ভোটাভুটিতে 58 জন পশ্চিমবঙ্গের জন্মের পক্ষে ভোট দিয়েছিলেন, 21 জন বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। এই 58 জনের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। কেউ সে অবদানকে ছোট করে বলে তিনি তো একা ছিলেন, কিন্তু সবাইকে সেই মতের পক্ষে আনার জন্য তিনি যে মরণপণ করেছিলেন সেটা অস্বীকার করা যায়? সংখ্যা দিয়ে ভাবটাকে অস্বীকার করা যায়? অনেক কিছু থাকে, তথ্য থাকে, তত্ত্ব থাকে। তথ্য তো সেটা, তত্ত্বটা কি? কোন তত্ত্বে পশ্চিমবঙ্গের সৃষ্টি, কোন ভাবে? যখন সম্পূর্ণ বঙ্গ চলে যাচ্ছে, হিন্দু গরিষ্ঠ অংশ, অর্থাৎ হিন্দু গরিষ্ঠ থানা, হিন্দু গরিষ্ঠ জেলা পশ্চিমবঙ্গে আসছে। সেদিন একটা জেলা এক্সচেঞ্জ হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি কত দূরদৃষ্টি সম্পন্ন ছিল, একটু সেইখানে ডেমোক্রেটিক স্টাডি এবং সেন্সাস রিপোর্টগুলো স্টাডি করবেন তো। মুর্শিদাবাদ এবং খুলনা, মুর্শিদাবাদে 52% মুসলমান ছিল, আজকে 18%। খুলনায়, খুলনায় 52% হিন্দু ছিল, আজকে 18%। আর মুর্শিদাবাদে 55% মুসলমান ছিল, আজকে 70%। এই যে ডেমোক্রেটিক প্যাটার্ন বদলে যাওয়া, শ্যামাপ্রসাদ মুখার্জি অনেক আগেই বুঝেছিলেন। না হলে বলতো কি, once we had the entire Bengal, now by the grace of the Lord we have West Bengal. If we would have moved on the other way, we would have Bay of Bengal, no other way. আজকে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আমাদের সংখ্যা এসে দাঁড়িয়েছে 30% নিচে, 46% ছিল স্বাধীনতার সময়। তাই তার চলে যাওয়ার এতদিন পর যখন সেনেট হলে তার স্মরণ মনন চিন্তন অধ্যয়ন এবং শ্রদ্ধা নিবেদন হচ্ছে, আমি অনুরোধ রাখবো এবং এটা নিয়ে অনুরোধের থেকেও আমরা খুব যুক্তভাবে কাজ করি। শুভদীপকে বলছি, শ্যামাবাবুর সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সিল ছিল, সে সিল কলকাতা বিশ্ববিদ্যালয় তার 125 বছর পূর্তিতে প্রত্যাবর্তন করবেই। আমরা এখান থেকে ধরবো না, এই জিনিস আমরা ছাড়বো না। কেন শ্যামাবাবুর সিল চেঞ্জ করে দেওয়া হয়েছে? এবং শ্যামাপ্রসাদ মুখার্জির নামে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয় স্থাপন হবে, আমার কথা চলছে। জমি দেখা হয়েছে, ভিজিট হয়েছে, কেউ সাহায্য করে করবে, না করে নিধি সংগ্রহ করে আমরাও করবো, কিন্তু হবেই। এই মানস চক্ষে এই জন্মে শ্যামাবাবুর নামে বিশ্ববিদ্যালয় দেখে যাব। আর শুভদীপকে তখন বিদ্যাসাগর থেকে তুলে উঠে আমাদের গোটা চেষ্টা তাকে ভুলিয়ে দেওয়া, গুলিয়ে দেওয়া, মিলিয়ে দেওয়া। কেন?
শুধুমাত্র তার রাজনৈতিক দর্শনের প্রতি বিরাগ আছে, তাই জন্য তাকে বিদ্বেষপূর্ণ বলে প্রচার করতে হবে। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন কারোর প্রতি কোনো বিরাগ নেই, কিন্তু ভারতের প্রতি যার বিরাগ আছে তার প্রতি কোনো অনুরাগ নেই। যদি কোনো হিন্দুরও ভারতের প্রতি বিরাগ থাকে, তার প্রতিও আমাদের কোনো অনুরাগ ছিল না, নেই, থাকবে না। তার পদবী ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, ঘোষ, বোস, মিত্র, সেনগুপ্ত, দাসগুপ্ত, যাই হোক। আমাদের জায়গাটা খুব স্থিতিময়। সাইদ মুস্তাফা আলীর প্রতি কোনো বিরাগ নেই, এপিজে আবুল কালামের প্রতি কোনো বিরাগ নেই, কাজী নজরুল ইসলামের প্রতি কোনো বিরাগ নেই। পশ্চিমবঙ্গের পক্ষে যখন ভোট হয়েছিল, তখন খ্রিস্টান যারা আইনসভায় ছিলেন তারা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন, অবাঙালি যারা ছিলেন তারা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন। আমাদের বাঙালি অবাঙালি নিয়েও কোনো বিরাগ নেই। এই জন্য শ্যামাবাবুর যে পয়েন্ট অফ ভিউটা ছিল, সেই পয়েন্ট অফ ভিউটা ছিল স্পিরিচুয়াল ন্যাশনালিজম। ন্যাশনালিজম ফ্যাসিজমের দিকে নিয়ে যায়, সেটা যদি উগ্র জাতীয়তাবাদ হয়। আমি উগ্র জাতীয়তাবাদের পক্ষে নই, উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করি না। প্রথমত আমি বিশ্বাস করি রাষ্ট্রবোধে, রাষ্ট্রবাদে না। রাষ্ট্রবোধ হচ্ছে, বন্দে মাতরমের ব্যাখ্যা দিতে গিয়ে ঋষি অরবিন্দ ঘোষ লিখছেন, মা কি ছিলেন? জগদ্ধাত্রী। মা কি আছেন? মা কালী। আর মা কি হবে? মা দুর্গা। এই তিনকে যদি ব্যাখ্যা করি, মা কি আছেন? মা কালী। মা কালী শিব হচ্ছে চৈতন্যের প্রতীক, মা হচ্ছে শক্তির প্রতীক। শক্তির চৈতন্যের উপর দাঁড়িয়ে আছে। শক্তি যদি চৈতন্য যুক্ত না হয়, হিরোশিমা নাগাসাকি হবে। আর শক্তি যদি চৈতন্য যুক্ত হয়, রামকৃষ্ণ মিশন হবে। তার মূল কেন্দ্রে থাকবে ত্যাগ ও সেবা। তার কোনো ভেদ দর্শন থাকবে না, তার ব্রহ্ম দর্শন থাকবে। সেখানে কোনো পরনিন্দা, পরচর্চা, পরশ্রীকাতরতা থাকবে না। সেখানে সবার প্রতি অনুরাগ থাকবে, সবাইকে একই চোখে দেখা হবে। সেটাই রাজধর্ম। Not only to preach but also to realize the universal oneness of the humanity irrespective of its innate diversity. হিন্দুত্ব এটাই বিশ্বাস করে, ইউনিভার্সাল ওয়াননেস অফ দ্য হিউম্যানিটি। ইউনিভার্সাল ব্রাদারহুড। তো আমি হিন্দু, আপনি হিন্দু, ইউনিভার্সাল ব্রাদারহুড। আমি মুসলমান, আপনি মুসলমান, ইউনিভার্সাল ব্রাদারহুড। আমি খ্রিস্টান, আপনি খ্রিস্টান, ইউনিভার্সাল ব্রাদারহুড। আমি বৌদ্ধ, আপনি বৌদ্ধ, ইউনিভার্সাল ব্রাদারহুড। এর থেকে সনাতন হিন্দুত্ব আরো এক ধাপ উপরে। আমি হিন্দু হলেও আপনি যদি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি যাই হন, ইউনিভার্সাল ওয়াননেস বলে সেখানে আত্মা এক। তো সেই জায়গায় যদি হয়, তাহলে ভারতবর্ষের দর্শনটা সবার কাছে নিয়ে যেতে এত আপত্তি কেন? আপত্তিটা কিন্তু ওই ভারতবর্ষকে ইন্টেলেকচুয়াল পেরিফেরি রেখে দেওয়া, তার ইন্টেলেকচুয়াল সভারেনিটিকে আটকানো। আমাদের প্রাণপণ করতে হবে যদি শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানাতে চাই, যে ইন্টেলেকচুয়াল সভারেনিটি ভারতবর্ষে নিয়ে আসতে হবে। আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি করতে গিয়ে বলি ব্রিটেনের কাছ থেকে পেয়েছি, ডেমোক্রেসি করতে গিয়ে তাও বলি। আচ্ছা, আমরা তো বলি না যে বেদেও সভা এবং সমিতি ছিল? কেন বলি না? আচ্ছা, আমরা বলি প্রাইম মিনিস্টার কমনার্সদের মধ্যে থেকে আসবে। আমরা একবারও উনি ধ্যান দিয়ে দেখি না তো ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বিদুর। বিদুর তো দাসী পুত্র, কমনারের মধ্যে থেকে নয়। আমরা বলি শূদ্ররা সবসময় অপমানিত হয়েছে, বিদুর তো শূদ্র ছিল। রামায়ণ মহাভারত যারা লিখেছিলেন তারা কেউ কুলীন বংশে জন্মগ্রহণ করেনি,
ব্যাসও নয়, বাল্মীকিও নয়। তাহলে আমরা এখানে যখন প্রচার করি যে শ্যামাবাবু ব্রাহ্মণ্যবাদী ছিলেন, আমরা তার দর্শনটা দেখবো না, এখানে ব্রাহ্মণ্যবাদ কোথায়? আমি তো নিজে ব্রাহ্মণ নই, আমার পদবীতে দেখে বারবার আমি নিজে ব্রাহ্মণ নই, কায়স্থের ছেলে। কিন্তু আমাদের মহাভারত বলছে যে আমাদের প্রত্যেকে ব্রাহ্মণ ছিলাম, সত্য যুগে ব্রাহ্মণ থেকে সমস্ত বর্ণের সৃষ্টি হয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন, ব্রাহ্মণ ভারতবাসী চন্ডাল, ভারতবাসী আমার রক্ত আমার ভাই। সেই স্বদেশ মন্ত্র শ্যামাপ্রসাদ মুখার্জি পাঠ করতে। স্বামী প্রণবানন্দজি রুদ্রাক্ষের মালা শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় দিয়ে বলেছিলেন, তোমাকে আজকে আমি হিন্দু সমাজের নেতা হিসাবে স্বীকার করলাম। এই যে আজকে সমগ্র ভারতবাসী এই হিন্দু সমাজ শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকার করেছেন, তার মধ্যে স্বামী প্রণবানন্দজির আশীর্বাদ এবং ধীশক্তিকে অস্বীকার করা যাবে না। সাধুর হাত থেকে যে রুদ্রাক্ষ, তার প্রতাপই আলাদা। চন্ডাল যে নমশূদ্র বলা হয়, একবার আমরা পড়ালাম না ক্লাসে, যে শূদ্রকে যদি অপমানিতই করা হয়ে থাকে, তাহলে নমশূদ্র কেন? শুধু শূদ্র বলা হতে পারত। নমস্কার করে অপমান করা হয় কি কাউকে? মনুসংগীতা তো তাকে পুড়িয়ে আনন্দ 80 বছর ধরে 79 বছর ধরে মনুসংগীতা একদম। Can you disagree that Monu was the ancient lawgiver? আপনার শিকারের অপেক্ষায় আছে বলো। আর মনুসংগীতায় চন্ডালকে বলছে অব্রাহ্মণ পিতা, ব্রাহ্মণ মাতা, মানে তার মধ্যেও ব্রাহ্মণ রক্ত মনু স্বীকার করছেন। মনুসংগীতাটা কোনোদিন দেখেছেন যারা পুরাণ? সম্পূর্ণ মনুসংগীতা আজও কি পাওয়া গেছে? যেটা পাওয়া গেছে সেটা কি সম্পূর্ণ? পণ্ডিতদের মধ্যেই দ্বিমত আছে। আর এই জ্ঞান যোগ আর ভক্তি যোগের মধ্যে শ্যামাপ্রসাদ ভক্তি যোগী, রাষ্ট্র সেবা। আর যারা জ্ঞান যোগী, দেখবেন ঠাকুর বলেছিলেন যে এই যুগে নরেনকে জ্ঞান যোগ। আপনি আল দিয়ে হাঁটতে গেলে যেমন পড়ে যেতে পারেন, জ্ঞান যোগ দিয়ে আপনি যদি সিদ্ধি লাভ করতে চান আর শুধু তর্কের মাধ্যমে যেতে চান, তর্কের মধ্যে দিয়েই তর্কের শেষে পৌঁছতে চান, তর্কটাই অশেষ হয়ে যায়, আপনি শেষে পৌঁছতে পারবেন না যদি সাধনা না থাকে। নরেনের জ্ঞানের সঙ্গে ঠাকুরের সাধনা যোগ হয়েছিল বলে নরেন পৌঁছতে পেরেছিলেন। নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দে তার উত্তরণ হয়েছিল। তাই আমাদের এখানে যারা জ্ঞান সাধনা করেন, তারা তর্কটা তর্কের মধ্যে দিয়ে তর্কের শেষ দেখতে চায়। কারণ সাহেবরা শিখিয়েছেন ইউ হ্যাভ টু বি ক্রিটিক্যাল। আমাদের দেশের শিক্ষা হচ্ছে যে রিসার্চে উপলব্ধির মাধ্যমে ইন্ডিয়ান ভার্টিক্যাল আমরা তৈরি করেছি। আমরাও যখন রিসার্চ করেছি তখন আমরা জেএনইউতে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন ধরে করেছি, সেটা তো সত্য কথা। আমরা যখন ডক্টর পোস্ট ডক্টর রিসার্চ করেছি তখন জেএনইউ এর প্যাটার্নই ফলো করে করেছি, সেটাই স্ট্যান্ডার্ড প্যাটার্ন ছিল। কিন্তু ইন্ডিয়ান ভার্টিক্যাল আমরা আজ অব্দি তৈরি করলাম না কেন? ভারতীয় পরম্পরায় শ্যামাপ্রসাদ মুখার্জি কোন ব্রাহ্মণত্বে বিশ্বাস করতেন? এই কথা বলে শেষ করব, কারণ অলরেডি 12 মিনিট দেওয়া হয়েছিল, আর কেউ থামাচ্ছে না দেখে অনেকক্ষণ চলছে। আমি সিদ্ধার্থ দামায় বলতে পারছেন না, আশুতোষ দা বলতে পারছেন না, কিন্তু শুভদীপ বলছে। তাই জন্য এবার শেষ করার, কোন ব্রাহ্মণত্বে বিশ্বাস করতে হয়? উপনিষদে আছে, জবলাপুত্র সত্যকাম গেছে ঋষি শিক্ষা নিতে। তো ঋষি সত্যকামকে জিজ্ঞেস করছেন যে তোমার গোত্র কি? তখন সত্যকাম গোত্র জানে না, ফিরে এসেছে, মাকে গোত্র জিজ্ঞেস করছে। তো মা বলছে যৌবনে আমি অনেক পুরুষ সেবা করেছি বাবা, তোমার গোত্রটা আমি জানি না। তুমি ঋষিকে গিয়ে বলো যে তুমি জবলাপুত্র সত্যকাম। মায়ের কাছে যাবৎ শোনা
তাবৎ গিয়ে ঋষিকে বলেছে সত্যকাম। এবার ঋষি কি বলছে? ঋষি উঠেছে, উঠে বলছে, সত্যকাম তুমি ব্রাহ্মণ, তোমাকে আমি শেখাবো। এই ব্রাহ্মণত্বে আমরা বিশ্বাস। ব্রাহ্মণকে ভাসিয়ে দেওয়ার নয়, ব্রাহ্মণ কোনো জাতি নয়, ব্রহ্ম জ্ঞানী সম্পন্ন ব্যক্তি ব্রাহ্মণ, সৎ গুণ সম্পন্ন ব্যক্তি ব্রাহ্মণ। সে ব্রাহ্মণ হারিয়ে গেলে তো আমরা সকলেই হারিয়ে যাব। ঠাকুর আমাকে একটা সুবিধে দিয়েছে, আজকে যদি আমার পদবীতে ব্যানার্জি মুখার্জি হতো আমি এই কথা বলতে পারতাম, লোকে ডেকে দিত আমি ব্রাহ্মণ্যবাদী। দেখ, আমার পদবীটা এমনই যে আর যেখানেই ফেলুন ব্রাহ্মণে ফেলতে পারবে না। আমরা কায়স্তরা তো আর ব্রাহ্মণ নই। তাই এই ব্রাহ্মণত্বে সবাইকে উত্তরণ হতে হবে, সেটা অবশ্যই হতে হবে, সেই স্তরে যেতে হবে এবং এই সাধনার মধ্যে স্থির থাকতে হবে। বিশ্বামিত্র ব্রাহ্মণত্বে উত্তরণ হয়েছিল। আমাদের দেশের বর্ণ ব্যবস্থা জন্মভিত্তিক নয়। গীতায় শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাজন। It is on the basis of labor, division of labor, not division of birth. It is not based on the kinship endogamous groupings. It is division of labor. তাই জন্য শ্যামাপ্রসাদকে বুঝতে গেলে বহু আঙ্গিক শ্যামাপ্রসাদকে বুঝতে হবে। রাজনৈতিক শ্যামাপ্রসাদকে যেমন হিন্দুত্বে বুঝতে হবে, এডুকেশনের শ্যামাপ্রসাদকে তার ভারত চিন্তনে বুঝতে হবে। জুরিস্ট শ্যামাপ্রসাদ তোমার টাচ করা হয়নি, করছিও না। দেখবেন তিনি জনসংঘের যে লেখাগুলো লিখেছেন, আপনি যদি ব্রিটিশ কনজারভেটিভ পার্টির কনস্টিটিউশন পড়েন, আমেরিকান রিপাবলিকের কনস্টিটিউশন পড়েন আর জনসংঘের কনস্টিটিউশন পড়েন, দেখবেন তার ব্যারিস্টারি পাণ্ডিত্য এখানে কোথায় এসে ছুঁয়ে গেছে। কারণ তিনি যখন ব্রিটেনে পড়তে গেছিলেন ব্যারিস্টারি, তখন কনজারভেটিভ পার্টির সঙ্গে তাদের নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। যেমন নেহরু যখন পড়তে গেছিলেন লেবার পার্টির সঙ্গে তার সুসম্পর্ক ছিল। আমেরিকান ডেমোক্রেটসদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। আমি ব্যক্তি বলছি না, কনস্টিটিউশন আপনি ডেমোক্রেটসদের কনস্টিটিউশন পড়বেন, লেবারদের কনস্টিটিউশন পড়বেন, আর এখানে সেন্টার টু লেফটের কনস্টিটিউশন পড়বেন, আমেরিকান রিপাবলিকদের কনস্টিটিউশন পড়বেন, আপনি কনজারভেটিভদের কনস্টিটিউশন পড়বেন, এখানে সেন্টার টু রাইটের কনস্টিটিউশন পড়বেন, এতে কোথাও একটা মৃদুবন্ধ ছন্দ আছে। আর আপনি শেষে মহাত্মা গান্ধী করবেন, কোথায় দেখবেন দুটো মিলিয়ে দিচ্ছেন তিনি। এইখানেই তার মাহাত্ম্য, এইখানেই তিনি মহাত্মা। গান্ধীজি শুধুমাত্র এক ব্যক্তি নয়, ইট ইজ আ ফিলসফি, যেটাকে বলা হয় গান্ধীয়ান ফিলসফি। শ্যামাপ্রসাদ কোথাও মহাত্মা গান্ধীকে অপমান করে একটি শব্দও বলেন। তার দলের যারা আছেন, তার মতকে যারা বিশ্বাস করেন, তারা যেন এটা সবসময় মানেন যে একজন ভাইস চ্যান্সেলর এই পার্টিটা করেছে, তারা সেই উচ্চতায় যেন সেই পার্টিটাকে নিয়ে যেতে পারে। যারা প্রত্যক্ষভাবে সেটি করে তাদের কাছে এই অনুরোধ থাকে যে ভাইস চ্যান্সেলরের পার্টিটা অন্য কারো স্তরে রাখতে যেন না পারে, তার যেন সেই ধৈর্য থাকে, উগ্র কথা যেন না বলা, কাউকে যেন পরিত্যাগ করা না হয়, শত্রুকেও মিত্রতে পরিবর্তন করার যেন ধী শক্তি তার থাকে। শ্যামাপ্রসাদের স্মৃতি ধন্য এই সেনেট হলে আমার এই প্রার্থনা শ্যামাপ্রসাদের পাই। নমস্কার।